ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে জামাত ইসলামী, বিশেষ করে আমিরে জামাত চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছেন, কত ধানে কত চাল, এবার খেলা হবে। দর্শক, সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আমিরে জামাত, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান 68 ধারায় নোটিশ দিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইসলামী ব্যাংক নিয়ে সংসদে আলোচনার ব্যবস্থা করেছে। সংসদে আলোচনা হয়েছে। সে আলোচনায় আমিরে জামাত ডিটেইলস ইসলামী ব্যাংকের ইতিহাস, কিভাবে ধ্বংস করা হয়েছে, কারা প্রতিষ্ঠা করেছিল, একদম খোলামেলা করেছেন। পার্লামেন্টে এটা রেকর্ড হয়ে থাকবে। এবং তিনি চূড়ান্ত কথা বলে দিয়েছেন যে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। এর চাইতে কোনো কঠোর হুঁশিয়ারি আর কথা হতে পারে না। স্পষ্ট কথা, ইসলামী ব্যাংক থাকলে বিএনপি সরকার থাকবে, ইসলামী ব্যাংক ধ্বংস হলে বিএনপি সরকার ধ্বংস হবে। কারণ ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে কি ক্ষমতায় থাকতে পারে? আমির জামাতের কথাটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। এর চাইতে কোনো কঠোর কথা আর হতে পারে না, এবং কোনো তালবাহানা করবেন না। টেক ইট সিরিয়াসলি। মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কিংবা অন্য কারো প্রতি কোনো আস্থা রাখেননি। এবং ইসলামী ব্যাংকের গতি প্রকৃতি কি হবে, লড়াই সংগ্রাম কি করতে হবে, এগুলো এই সংসদে আলোচনার মাধ্যমে আমিরে জামাত পুরো জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে। আমিরে জামাত তো দেখেন, এখানে সালাউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ইসলামের দালাল হিসেবে প্রমাণিত হয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন। এবং মজার বিষয়, আমিরে জামাত যেভাবে চ্যালেঞ্জ করেছেন যে আই টেক অ্যাবসলিউট চ্যালেঞ্জ, যে আমার দল বা আমরা কেউ ইসলামী ব্যাংক থেকে কোনো লোন নিয়ে নির্বাচনের কাজে বা ভোট কিনতে ব্যবহার করিনি। কেউ প্রমাণ করতে পারবে না। পারলে প্রমাণ দেন, প্রমাণ করতে পারলে আপনি তাকে পুরস্কার দেবেন। আমিরে জামাতের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি বিএনপি কেউ গ্রহণ করতে পারেনি। যার অর্থ হচ্ছে যে আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ মিথ্যাচার করেছে। আর মিথ্যাচার প্রমাণ তো আমি দিয়েছি। যেমন 22,000 কোটি টাকা নাকি নির্বাচন উপলক্ষে ব্যয় করেছে এইভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে। অথচ ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পে 1995 সাল থেকে এখন পর্যন্ত 8,000 কোটি টাকা কম লোন দেওয়া হয়েছে। সেখানে নাকি ভোট কেন্দ্রে 22,000 কোটি টাকা। মানে বাটপারি, ধান্দাবাজি করতে একটু স্মার্ট চালাকলে এগুলো তো ইতর শ্রেণীর থার্ড ক্লাস অশিক্ষিত মার্কা বাটপার। ইসলামী ব্যাংকের আরডিএস বা ক্ষুদ্র ঋণ স্কিম, এগুলো কোনো অস্তিত্ব আছে? কেউ দেখেন এগুলো? মানে কোথায়? এগুলো তো মানুষের চোখেই পড়ে না। আর কোনো ব্যাংক, প্রফেশনাল ব্যাংক, শিডিউল ব্যাংক, তাদের কাজ মূলত ক্ষুদ্র ঋণ না। এটা একদম ছোট আকার ইসলাম একটা জনকল্যাণমূলক কাজ হিসাবে করে। ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বড় ব্যাংক, এরা বড় বড় বাণিজ্য করে। এরা ক্ষুদ্র 10,000 টাকা নিয়ে এরা কিসের বাণিজ্য হয়? অতএব এটা একদম ছোট একটা স্কিম আছে জামাতের, যেটা 30 বছর মিলে 8,000 কোটি টাকা হয়নি, সেখানে 22,000 কোটি টাকা বানিয়ে দিয়েছে। কি বাটপার, কি মিথ্যুকের মৃত্যু। তো দর্শক, বিএনপি নেতাদের যে মিথ্যাচার, তাদের যে মুখোশ, এবং তারা যে এস আলমের হয়ে দালালি করছে এবং এস আলমের দখলকে বৈধতা দিয়েছে, এটা সালাউদ্দিনের বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং সালাউদ্দিনরা যে হুমকি ধামকি দিয়েছে, যে ভুলভাল ব্যাখ্যা দিয়ে, এখানে আমি দীর্ঘ আলোচনাগুলো দেখাতে পারতাম। ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে আইন দেখিয়েছে, কোনো আইনই এখানে প্রযোজ্য না দখলের ক্ষেত্রে। এগুলো সব বাটপারি। এটা শিশির মনিরদের বক্তব্য দিতে দিলে বুঝবেন যে সালাউদ্দিন আহমেদ কতটা ব্যাড স্টুডেন্ট ছিল, কতটা দুর্বল স্টুডেন্ট ছিল। হোয়াটএভার। এখানে বিএনপির দুইজনে যে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের বক্তব্য স্পষ্ট। তারা ইসলামী ব্যাংক দখল করবেই, এস আলমের হাতে দিবেই। এটা তাদের আল্লাহর কিরা। এর মানে পার্লামেন্টে আলোচনা, আমিরে জামাত জানতেন যে পার্লামেন্টে আলোচনায় বিএনপি এরকম মিথ্যাচার করবে, এই ভুজুং বাজুং হাবিজুবি তথ্য নিয়ে আসবে, এবং পার্লামেন্টে আলোচনা, বাংলাদেশ পার্লামেন্টে যে কোনো কিছু সমস্যার সমাধান হয় না, এটা তো জামাত জানে। তারপরও পুরো জাতিকে বিএনপির মুখোশ খুলে দিয়েছে যে এরা এস আলমের দালাল, এবং এটা হিসাব নিকাশ বিএনপির মনোভাবটা স্পষ্ট করে দিলেন যে তারা ব্যাংক দখল করবে, তারা ব্যাংক দখল করতে চায়, তারা পিছু হটবে না। অথবা যদি বিএনপির মনোভাব এরকম থাকতো যে না, ঠিক আছে, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, আমরা সমস্যা সমাধান করি, তাহলে হয়তোবা একটা সিদ্ধান্ত হতো যে ঠিক আছে, আমরা আমরা একটা যৌথ কমিটি গঠন করি, ইসলামী ব্যাংক নিয়ে সমস্যা সমাধান করবে, আমরা একটা যৌথ কমিটি গঠন করি। যদি এরকম কোনো সিদ্ধান্ত হতো, তাহলে বুঝতেন যে ইসলামী ব্যাংক নিয়ে সংকটের নিরসন হবে, বিএনপি জামাত একটা সমঝোতা হবে। কিন্তু এরকম কিছু না। বিএনপি স্পষ্ট বলেছে না, এই ব্যাংক বিএনপির হাতে থাকবে, তাদের হাতে নিরাপদ, এবং জামাত এই করেছে সেই করেছে, এস আলমই প্রকৃত মালিক, অমুক তমুক। মানে একদম ক্লিয়ার যে ব্যাংক দখল করবে। এমনকি জামাত আঙ্গুল চুষবে না।
কারণ ইতিহাসের সব সমস্যার সমাধান রাজপথে হয়েছে, কোনো সমস্যার সমাধান পার্লামেন্টে হয়নি। অতএব পার্লামেন্টে বা অন্যান্য প্রসিডিউর ফেল, কোনো যৌথ কমিটি বা কিছুই হয়নি। অতএব এখন খেলা রাজপথে হবে। কোনো এসালমের লোককে জামাত শিবিরের লোকজন ইসলামী ব্যাংকে ঢুকতে দিবে না, এবং এই আন্দোলন দমন করার ইঙ্গিত দিয়েছে, কিন্তু দমন করতে পারবে না। আন্দোলন দমন করা যায় না, অস্ত্রবাজি করে টিয়ার শেল দিয়ে গরম পানি মেরে ব্যাংক চালানো যায় না। এটা রাজপথের শক্তি প্রদর্শন করা যায়, কিন্তু ব্যাংক ওইভাবে চলে না। হাইমে ওয়ার্ল্ড ব্যাংক আপনার হাতে হারিকেন ধরিয়ে দিবে, পুরো ব্যাংক খাত ধসে যাবে। তো দর্শক, এই জায়গায় এখানে অনেকে সমালোচনা করছেন যে জামাতের বক্তব্য দুর্বল হয়েছে। হ্যাঁ, এই কথাটা আমি একটু বলতে চাই। দুর্বল হলো এখানে সমস্যা নাই, কারণ গতি প্রকৃতি ক্লিয়ার, খেলা হবে রাজপথে। এখানে পার্লামেন্টে যেমন জামাতের এমপিরা ভালো বক্তব্য দিতে পারে না, এটা একটা দুর্বলতা, এবং জ্ঞানগত দিক থেকে অত্যন্ত দুর্বল। এটা ধীরে ধীরে, এটা ক্ষমতার কাছাকাছি গেলে বা ক্ষমতায় গেলে এগুলো দূর হবে। ক্ষমতায় না গেলে একটা দল কখনো ওইভাবে মেধাবী বা যোগ্য হতে পারে না, কারণ মেধাবীরা যোগ্য লোকজন সাধারণত ক্ষমতাসীন দলের কাছে আসে, অনুকূল পরিবেশে আসে। খুব কম যোগ্য মেধাবী লোক জামাতে আছে। ভালো অর্থনীতি বোঝা লোকজন বা ইসলামী ব্যাংক নিয়ে ভালো বক্তব্য দিতে পারে এরকম লোকজন নাই আসলে জামাতের এমপিদের মধ্যে। তো এই 68 বিধিতে যে আলোচনা হয়েছে, সেখানে ডাক্তার শফিকুর রহমান ভালো বক্তব্য দিয়েছেন, মার্দিয়া মমতাজ ভালো বক্তব্য দিয়েছেন। ডাক্তার তাহের যে বক্তব্য দিয়েছেন, কেউ কেউ বলছেন, এক সাংবাদিক লিখেছেন যে ডাক্তার তাহেরের এখন রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত, এবং ডাক্তার তাহেরের কথাবার্তাগুলোর মধ্যে ভারসাম্য নাই। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং সংগঠনকে সময় দিতে পারছেন না, আনপ্রোডাক্টিভ, মানে এটা কোন অ্যাসেট না, লাইবিলিটিস হয়ে আসছেন। এটা অবশ্যই দুর্বলতা। এখানে বিএনপি যে মিথ্যাচারগুলো করেছে তার স্মার্ট জবাব দেওয়া যেত। যেমন আরডিএস নিয়ে যে মিথ্যাচারটা করেছে যে 22,000 কোটি টাকা, অথচ 22,000 কোটি টাকা সারা জীবন মূল্য লোন দেয় নাই। আরো নানানভাবে বিএনপির মন্ত্রীদের, দুই মন্ত্রী সালাউদ্দিন এবং আমির খসরুর বক্তব্যের জবাব দেওয়া যেত। সালাউদ্দিন আহমেদ নিজে যে এসালমের দালাল, এটা বলা যেত। এসালমের গাড়িতে চড়তে, এবং বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এসালমের সাথে কানেক্টেড থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে, এগুলো এখানে উপস্থাপন করতে পারত, কিন্তু না, এগুলো জামাতের এমপিরা বলতে পারেনি। এটা দুর্বলতা। এবং কথার লড়াইয়ে বা যুক্তির লড়াইয়ে আরো অনেক কিছু বলা যেত, বোল্ড কথা বলা যেত, কিন্তু বললে যে লাভ হতো তা না। বললেও ওরা ইসলামী ব্যাংক ওইভাবে দখল করার সিদ্ধান্ত নিত। বলতে পারতো। এটা জামাতের দুর্বলতা যে না, মার্দিয়া মমতাজের মতো স্মার্ট হতে হবে, বাকি সবাইকে পড়াশোনা করতে হবে, এবং আরো যোগ্য লোককে, অর্থনীতির জ্ঞান সম্পন্ন, উপস্থিত বুদ্ধি সম্পন্ন লোককে পার্লামেন্টে নেওয়ার চেষ্টা করতে হবে। শিশির মনির অভাব অবশ্যই সবাই, পুরো জাতি ফিল করছে, এটা ওভারকাম করতে হবে। বাট আসল খেলাটা রাজপথে খেলতে হবে। পার্লামেন্টে এখানে শিশির মনিরা থাকলেও বা জামাতের সব এমপিরাও যদি ওই মার্দিয়া মমতাজের মতো হতো, তাতে যদি এমন লাভ হতো তা না। আসল লাভটা হবে রাজপথের খেলায়। তবে আমির জামাতের কথা একটাই, এই একটা কথার মাধ্যমেই হিসাব নিকাশ ক্লিয়ার যে খেলা কোন দিকে যাবে। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক ব্যবস্থা মাটির সঙ্গে মিশে যাবে। অতএব রাজপথে খেলা হবে, পার্লামেন্টে বা অন্য কোনো ভাবে না। দেখি বিএনপির দৌড় কতদূর কি পারে।